ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ছে। তেহরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত তেল আবিব। ইউনুস তারেক বৈঠককে সুসংবাদ বলছে উপদেষ্টা পরিষদ। ভোট যখনই হোক প্রস্তুত নির্বাচন কমিশন। আবারও নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান। শপথ পড়ানো না হলে বিরতিহীন কর্মসূচির ঘোষণা। প্রতিবেদন দাখিল। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। রিমঝিম ছন্দে প্রকৃতিতে আষাঢ়ের আগমন। রাজধানীতে উদীচীর বর্ষা উৎসব। শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সঙ্গে থাকছি পুরো আয়োজনে তানফির আহমেদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পুরো খবরে যাচ্ছি। টানা 2 রাত হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত ইরান ও ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক রাতে নিহত হয়েছেন 10 জন। অন্যদিকে ইরানে 2 দিনে প্রাণহানি 80, আহত অন্তত 8 শতাধিক। শনিবার রাতে তেহরানে গ্যাস ক্ষেত্র এবং জ্বালানি ডিপোতে হামলা চালায় আইডিএফ। সামরিক স্থাপনার আশেপাশে থাকা ইরানিদের সরে যেতে বলেছে ইসরায়েল। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, পারমাণবিক চুক্তি করলে এই সংঘাত এড়ানো সম্ভব। আরও একটি রাত কাটল নির্ঘুম। যে কোনো মুহূর্তে হামলার আতঙ্ক, মুহুর্মুহু ভেসে আসা সাইরেন ও বিস্ফোরণের শব্দ। যেদিকে চোখ যায় ভেঙে পড়া ভবন ও সড়কের ধ্বংসস্তূপ। ইরানের চোখ রাঙানিতে গাজার চিরাচরিত রূপ এখন খানিকটা দৃশ্যমান ইসরায়েলেও। টানা দ্বিতীয় রাতেও উত্তপ্ত ইরান ও ইসরায়েল। এবারও শুরুটা জায়নবাদীদের হাত ধরেই। শনিবার রাতে তেহরানের 2টি গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এতে শেহরান জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এছাড়া বড় ক্ষয়ক্ষতির দেখা মিলে ইস্পাহান, তেহরান সহ কয়েক শহরে। এবারে শক্ত জবাব দিতে ফের ময়দানে ইরান। আর দ্বিতীয় রাতেও নাকানি চুবানি খেল জায়নবাদীদের গৌরব আয়রন ডোম। রাতেই তেহরান থেকে ছুটে আসা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়ে উত্তর ইসরায়েলে, যাতে হাইফা বন্দর নগরীতে হুড়মুড় করে ধসে পড়ে বেশ কিছু ভবন। ধ্বংসস্তূপের আড়াল থেকে বের করে আনা হয় কয়েকশো মানুষকে। একই অবস্থা এলিয়াত শহরেও। এরপর ফের কয়েক ঘন্টা থমথমে পরিস্থিতি দুদেশেই। নজিরবিহীন হতাহতের সংখ্যা সামাল দিতে যখন টালমাটাল অবস্থা হাসপাতালগুলোয়, তখন রোববার ভোরে ফের ইরানের দ্বিতীয় চপেটাঘাত। এবারে মধ্য ইসরায়েলে তেল আবিব, জেরুজালেম সহ বড় বড় প্রায় সব শহরে শতেক বাংকার, আশ্রয় কেন্দ্রের তৎপরতা, প্রতিরোধের সব কয়টি অহমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন প্রতি ঘন্টায় হু হু করে বেড়েই গেল ইসরায়েলি হতাহতের সংখ্যা। সচরাচর সাহসী রূপে আবির্ভাব হলেও আগের দিন হামলার প্রথম প্রহরেই সবার আগে দিয়েছিলেন গা ঢাকা। প্রাণ ভয়ে লুকিয়েছিলেন বাংকারে। অবশেষে সেই পাতাল থেকেই হুঙ্কার দিলেন নেতানিয়াহু। 2 রাতে ছারখার হওয়া দেশ এক পাশে রেখে দিলেন একের পর এক হুঁশিয়ারি। আমরা ইরানের ভেতর আঘাত হেনেছি। খুব শিগগিরই তেহরানের আকাশের দিকে তাকালে শুধু ইসরায়েলি বিমান ও পাইলটদের চোখে পড়বে ইরানিদের। অচিরেই আয়াতুল্লাহর রাজত্ব ঘুরিয়ে দেব আমরা। তাদের প্রতিটি ভবন, প্রতিটি ঘাটেই ছারখার করে দেব। 2 দিনের হামলায় ইসরায়েলে এখনও নিখোঁজ শতাধিক মানুষ, যাদের খুঁজতে ধ্বংসস্তূপে চলছে তল্লাশি অভিযান। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।
রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র সংস্কার এই 3 ইস্যুতে সংলাপের মাধ্যমে এগোনো সমীচীন বলে মনে করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আর এক্ষেত্রে ইউনুস তারেক বৈঠককে সুসংবাদ মনে করছেন তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন যখনই হোক প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে সিইসি বলেছেন, লন্ডন ঘোষণার পর নতুন বাঁক নিয়েছে নির্বাচনী আলাপ। ভোট যখনই হোক তারা প্রস্তুত। রাজনীতিতে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠককে সুসংবাদ হিসেবে দেখছেন বন ও পরিবেশ উপদেষ্টা। সচিবালয়ে তিনি বলেন, গণতন্ত্র, নির্বাচন, সংস্কার প্রশ্নে সংলাপের মাধ্যমেই এগোতে হবে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। নিজ মন্ত্রণালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটের জন্য নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্যই প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। জানান, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক সক্রিয়। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি 2টা বাড়ি মারবা, 2টা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ। এদিকে নির্বাচন ভবনে সিইসি জানান, ভোট যখনই হোক প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। বলেন, নিরপেক্ষ থেকে কাজ করাই তাদের দায়িত্ব। তো আমরা এখনো আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে, ওনারা কি ধরনের চিন্তা ভাবনা করতেছেন, যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে, এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। সিইসি জানান, সরকারের সাথে কথা হলে নির্বাচনের তারিখ শিডিউল নিয়ে চিন্তা করা যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঈদের টানা 10 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীতে। খুলেছে অফিস, আদালত, স্কুল, কলেজ। ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছে। মন্ত্রণালয়ে নিজ অফিসে এসেছেন উপদেষ্টারা। কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। এ সময় সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির বলেন, ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এবছর 97 লাখ পশু কোরবানি হয়েছে সারা দেশে। ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গরু ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার রাজনৈতিক গরু কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা সুব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিনই ছিল না, কোনোদিনই আনতে পারিনি। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি, সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। এদিকে টানা 10 দিনের ছুটি শেষে আবারও সরব হয়ে উঠেছে ব্যাংকপাড়া। সকাল থেকেই নানান সেবা নিতে ভিড় বেড়েছে গ্রাহকদের। তবে ছুটির সময়ে বুথগুলোতে পর্যাপ্ত টাকা না থাকার কথা স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে লন্ডন সফর শেষে সংবাদ সম্মেলনে গভর্নর জানিয়েছেন, পাচারের অর্থ উদ্ধারে বেশ কয়েকটি সংস্থার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 10 দিনের লম্বা ছুটি শেষে আবারও সরব হয়ে উঠেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বেশিরভাগ গ্রাহকই এসেছেন জমা, উত্তোলন কিংবা অন্যান্য জরুরি সেবা নিতে। ইট করে তো একেবারে পকেট খালি, এই জন্য নগদ পয়সা উঠাইতে আসছি। 10 দিনের যে টাকাগুলি ছিল ওইগুলি তো সব খরচ করে দিচ্ছে, এখন টাকা নাই, এখন ব্যাংক থেকে টাকা উঠাইতেছে। তবে ছুটির এই 10 দিনে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা রাখার নির্দেশনা দেয়া হলেও তা মানেনি বহু প্রতিষ্ঠান।
বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, উত্তোলনের বাড়তি চাপেই এমন সমস্যা হয়েছে। এই এটিএম বুথ হলো একটা শিল্প কারখানার অ্যাডজেসেন্ট। অন্যান্য জায়গায় যেগুলো আছে তার চাইতে এটার প্রতি আমার বেশি নজর দিতে হবে। অন্য জায়গায় কম রিলোড করেও এটাতে লোড বাড়াতে হবে। এটা তো ব্যাংকের নর্মাল হিসাবের বিষয়। ইউনিফর্মলি যদি সব এটিএম বুথে সমপরিমাণ টাকা লোড করে, তার তো মাথায় থাকা উচিত কোন এটিএম বুথটা বেশি ব্যবহৃত হবে। এদিকে লন্ডন সফর শেষে সংবাদ সম্মেলন করেন গভর্নর। জানান, পাচারের অর্থ ফেরাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিভিন্ন সংস্থার সাথে, যদিও প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ। আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো। সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে। অর্থ উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই সিদ্ধান্ত আইনজীবী প্যানেল নেবে বলেও জানান গভর্নর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে নগর ভবনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি। 2 ঘন্টা অবস্থান শেষে দুপুরে নগর ভবন ছাড়েন ইশরাক হোসেন। ঈদের আগেও নগর ভবনে কর্মসূচি দিয়ে অচল করে রাখে ইশরাক হোসেনের সমর্থকরা। ছুটি শেষ, আবারও শুরু আন্দোলন। যোগ দেন মেয়র পদের দাবিদার ইশরাক হোসেন নিজেও। ঘোষণা দেন বিরতিহীন অবস্থান কর্মসূচির। অভিযোগ করেন, এর আগে মব তৈরি করে তার শপথ গ্রহণ বাধাগ্রস্ত করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগও তোলেন ইশরাক। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে, তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মব তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না। নতুন করে আন্দোলন বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি। নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব। নগর ভবনের অচল অবস্থার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ কর্মকর্তাদের দায়ী করেন বিএনপির এই নেতা। নগরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুততম সময়ে শপথ পড়ানোর দাবি জানান তিনি। নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে, সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার, যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার উপদেষ্টা, তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছে। তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে। গেল কয়েক সপ্তাহ ধরে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছে ইশরাকের কর্মী সমর্থকরা। বন্ধ দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘিরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, আর এতে আহত হন অন্তত পক্ষে 15 জন। সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করেন হেলাল পারভেজের সমর্থকরা। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় তারা। এ সময় প্রতিপক্ষ ব্যারিস্টার ইশরাক এবং নুরুল ইসলাম শিকদারের সমর্থকরা তাদের ধাওয়া দেয়, বাধে সংঘর্ষ। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পাল্টাপাল্টি শোডাউনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা একটা বিজয় মিছিল করার জন্য কালিয়াকৈরে আসি। আমাদেরকে অতর্কভাবে পিছন থেকে দাও এবং ছোরা নিয়ে এবং লাঠিলুস্কি নিয়ে আমাদেরকে সকল লোক দৌড়ে দিয়েছে। আজকে বড়ইবাড়িতে এই কালিয়াকৈরে সকল লোক এখানে মিছিলের জন্য সম্পৃক্ত হয়েছিল, কিন্তু তারা অতর্কিতভাবে হামলা করে হাজার হাজার নেতাকর্মীকে আজকে তারা মার জখম করেছে অতর্কিতভাবে। অতর্কিত হামলা করে আমাদেরকে নীলা জখম মানে ফাটিয়া ফুটিয়া ফেলাইছে। এটা কি কোনো রাজনীতি হইল? জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। একই সাথে 2 সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়। এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 14 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এর আগে এই মামলায় হাজির করা হয় এসআই আমির হোসেন সহ 4 জনকে। অন্যদিকে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। আর এ সময় প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় হৃদয়ের মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনাল 17 আগস্ট শুনানির দিন ধার্য করেন। অপরদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে 17 আগস্টের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। বিরতির পর আবারও ফিল্ম দেখছেন বিকেল 4টার খবর। 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ভাইভা থেকে বাদ পড়া চাকুরি প্রত্যাশীরা। রাজধানীর স্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষায় বঞ্চিতরা। পরে সচিবালয়ের দিকে যেতে চাইলে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় আহতদেরকে। আন্দোলনকারীদের অভিযোগ প্রায় 23,000 ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য আর জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত NTRCA ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় NTRCA যে পরিমাণ বৈষম্য তৈরি করেছে ইতিমধ্যে সেটি আমরা অ্যানালাইসিস করে দেখতে পেরেছি। আমরা এর বিচার চাই, NTRCA আমাদের জবাব দিতে হবে। আমাদের একটাই দাবি, আমাদেরকে সনদ দিতেই হবে। তারা চাচ্ছে আমাদের ছাত্র সমাজের সাথে বর্তমান সমাজের একটা সংঘর্ষ বাধুক, দেশটা আবার পুরোনো অস্থিতিশীল পর্যায়ে চলে যাক। অভিনেত্রী শাওনের সৎ মায়ের বিরুদ্ধে করা মামলার সত্যতা পায়নি পুলিশ। তদন্ত প্রতিবেদনে সৎ মা নিশি ইসলাম এবং তার সাবেক স্বামীকে অব্যাহতির আবেদন করা হয়। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় শাওনের বোন সিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গেল বছর 5 এপ্রিল বাড্ডা থানায় সৎ মা এবং তার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করে সিনজন। অভিযোগে বলা হয় প্রতারণা এবং জোরপূর্বক তার বাবাকে বিয়ে করেন নিশি ইসলাম। এরপর অর্থ আদায়ের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর ভয় দেখানো হয় তাদেরকে। সে মামলায় নিশি ইসলামকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। আদালতে জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় শাওনের বাবা ও নিশি ইসলাম স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জোরপূর্বক অর্থ আদায়ের যে অভিযোগ করা হয় তার সত্যতা পাননি বলেও জানানো হয় প্রতিবেদনে। গোপালগঞ্জের গোপীনাথপুরে 6টি যানবাহনের সংঘর্ষে একজন পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। রাত 2:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনা যাচ্ছিল আরবান পরিবহনের একটি বাস। গোপীনাথপুরে পৌঁছালে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ক্ষতিগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধারের সময় আরও 3টি বাস এবং একটি প্রাইভেট কারে সংঘর্ষ হয়। আর এতে ঘটনাস্থলেই মারা যান ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী ট্রাফিক উপপরিদর্শক রফিকুজ্জামান এবং আরমান পরিবহনের হেল্পার সেলিম। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠান। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে ফেললে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হট কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। চট্টগ্রামে আবারও চোখ রাঙাচ্ছে করোনা আর ডেঙ্গু। আর এর জন্য নানান প্রস্তুতি নেওয়া হলেও এখনও নাজুক অবস্থায় সরকারি আইসিইউ সেবা। করোনার জন্য নির্ধারিত জেনারেল হাসপাতালে থাকা 18 আইসিইউ শয্যার মধ্যে পুরোপুরি প্রস্তুত নয় একটিও। নেই জনবল সহ আনুষঙ্গিক যন্ত্রপাতিও। ইমদাদুল হকের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ড। সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় এখানে বরাদ্দ রাখা হয়েছে 5টি শয্যা। কিন্তু ভেন্টিলেটর সহ আনুষঙ্গিক সুবিধা না থাকায় এসব শয্যা অনেকটাই অকার্যকর।
শুধু করোনা ওয়ার্ডের এসব আইসিইউ শয্যাই নয়, এই হাসপাতালে থাকা 18টি আইসিইউ শয্যার একটিতেও ভেন্টিলেটর নেই। হাইফ্লো নেজাল ক্যানুলা আছে মাত্র 4টির, বাইপেপ আছে 4টির, আর সিরিঞ্জ পাম্প আছে মাত্র 6টির। চরম সংকট জনবলের। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনার চিকিৎসায় 18 শয্যার আইসিইউর জন্য যেখানে সব মিলিয়ে মেডিকেল অফিসার দরকার কম বেশি 20 জন, সেখানে আছেন মাত্র 2 জন। 30 জন নার্সের জায়গায় বরাদ্দ থাকে 6 জন, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী সহ 15 জন সাপোর্টিং স্টাফের জায়গায় আছে মাত্র 6 জন। কান্না করা ছাড়া কিছু নেই। এত সুন্দর একটা সার্ভিস কিভাবে নষ্ট হয়ে গেল? কোনো ভেন্টিলেটর নেই, জনবল নাই, ডাক্তার নাই। 18টা আইসিইউ থাকার পরও আইসিইউগুলো যদি এইরকম চরম অবহেলা অবজ্ঞায় নষ্ট হয়, এর থেকে আসলে দুঃখজনক কিছু হতে পারে না। জনস্বাস্থ্যবিদদের মতে, ডেঙ্গুর চোখরাঙানি আর করোনার প্রাদুর্ভাব মিলিয়ে সামনের দিনগুলোতে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি আইসিইউ সচল রাখা শুধু নয়, বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার বিকল্প নেই। একেবারে ছোট থেকে বড় সবাই বিপদে। এই বিপদ থেকে উদ্ধার করতে সরকার একা না পারলে সবাইকে আহ্বান করে এই জিনিসগুলা খুব ইমিডিয়েটলি দরকার। কমসে কম 200 জন রোগীর জরুরি চিকিৎসা দেওয়া যায়, এই জাতীয় পুরোপুরি ম্যানেজমেন্ট রাখবে। আইসিইউ শয্যার এমন সীমাবদ্ধতা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরাও। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশা তাদের। আমাদের ভেন্টিলেটর বেশ কিছু পাইপলাইনে আছে, সম্ভবত 2-1 দিনের মধ্যে এগুলো সেট আপ হয়ে যাবে। ইঞ্জিনিয়ারের একটা স্পেশাল টিমও আসতেছে, যে ছোটোখাটো যে প্রবলেমগুলো সচল করার জন্য প্রয়োজন, ওনারাও আসলে কাল পরশুর মধ্যে, যেহেতু ঈদের একটা বন্ধ গেছে এই জন্য একটু গ্যাপ করছে, কাল পরশুর মধ্যে ওনারাও আসলে ওনাদের অ্যাকশনে কাজে নেমে পড়বেন। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় 20 শয্যার আলাদা ওয়ার্ড চালু করেছে জেনারেল হাসপাতাল, যেখানে শনিবার ভর্তি ছিলেন 2 জন। প্রস্তুতি থাকলেও এখনই করোনা রোগী ভর্তি নিচ্ছে না চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, এর মধ্যে বরগুনা হটস্পট। স্থানীয়দের অভিযোগ, জলাশয় পরিচ্ছন্ন না থাকা এবং মশা নিধনে কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে আক্রান্তের হার। স্বাস্থ্য বিভাগ বলছে, গেল বছরেও বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল, যার ফলে ডেঙ্গু রোগীর রিজার্ভ বেশি থাকায় এই বছর ছড়াচ্ছে বেশি। তবে এলাকাবাসীর অসচেতনতাকে দুষছে স্থানীয় প্রশাসন। বরগুনা সদরের বাসিন্দা তুষার চন্দ্র ঘরামি কোরবানির ঈদের দিন ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর বাবা মাও আক্রান্ত হন ডেঙ্গুতে। পরে তারা ভর্তি হন বরিশাল মেডিকেলে। বরিশাল মেডিকেলে এবছর 3 শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, যার বেশিরভাগই বরগুনার রোগী। আক্রান্তদের অভিযোগ, জলাশয় পরিচ্ছন্ন না থাকা ও মশা নিধনে কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে ডেঙ্গু। মশা সব জায়গায় আসে, প্রতিষেধকের ব্যবস্থা নাই, ওষুধপত্র নাই, দেন সেটাই না করে না, যার জন্য মানে বেশি আক্রান্ত হয়েছে আমার যেটা ধারণা। ওই যে ধুমা একটা জাতীয় কি জানি দেয়, ওই মশাগুলো সব যেগুলো বাসায় ঢুকতে পারে অনিচ্ছিকৃতভাবে বাসায় ঢুকছে। স্বাস্থ্য বিভাগ বলছে, গত বছরেও বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল, ফলে এবারও ছড়াচ্ছে ডেঙ্গু। আর প্রশাসন বলছে, স্থানীয়দের অসচেতনতায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। জানুয়ারি মাসে 17 জন, এপ্রিল মাসে 42 জন, তার মানে কিন্তু সব মাসেই আছে। সারা বছরই আমার কিন্তু ডেঙ্গু থেকে বাঁচতে মশার প্রজনন রোধ করতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। গত বছর থেকে ওখানে রোগীর সংখ্যা বেশি, তার মানে আমার রিজার্ভার আছে। আর যে বাহক মশাটা এডিস মশা আমাদের কার্যালয় থেকে, সেখান থেকে স্যাম্পল কালেকশন করে আমরা কিন্তু আগের থেকেই পেয়ে গেছি যে সেখানে এডিস মশা আসে। যে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে সবসময়ের জন্য জনগণের কাছে কিছু স্বাস্থ্যবিধি বলে থাকি। এই এলাকার মানুষ বাড়িতে ওই বর্ষার পানি ধরে রাখে, ড্রামের ভিতরে এই লার্ভাগুলো জন্মগ্রহণ করছে, সেটা তাদেরকে বললেও তারা বিশ্বাস করে না, বলে না এটা তো এমনি পানির পোকা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগে 2684 জন ডেঙ্গু রোগীর মধ্যে বরগুনাতেই 1680 জন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। নিচে আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।